মুভির শুরুটা হয় একটি স্কুলের দৃশ্য দিয়ে, যেখানে আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খান তখন ক্লাস 10-এ পড়ছিলেন। শিক্ষক ক্লাস নিচ্ছিলেন আর আরিয়ান তার পাশের সিটের এক মেয়ের দিকে অপলক তাকিয়েছিলেন। হঠাৎ করে আরিয়ান কোনো কিছু না ভেবে মেয়েটার গালে চুমু দিয়ে দেয়। এতে শিক্ষক ভীষণ রেগে যায় এবং আরিয়ানকে বেত্রাঘাত করতে থাকে। তখন আরিয়ানের হাতে থাকা কলমটা দিয়ে স্যারের হাতে বসিয়ে দেয়। আরিয়ানের চরিত্রের ছোটবেলা এখানেই থেমে যায়। আরিয়ানের ছোটবেলাটা ছিল অনেক বখাটে টাইপের। বাবার একমাত্র ছেলে, বাবার যেমন আছে টাকা পয়সা তেমন আছে রাজনৈতিক ক্ষমতাও। আরিয়ানের বাবা আদিব মির্জা আরিয়ান যে মেয়েটিকে চুমু দিয়েছিল তার মাকে বোঝানোর চেষ্টা করে তারা যেন অভিযোগটি তুলে নেয়, কিন্তু সেই মহিলা অভিযোগ তুলে নিতে রাজি হয় না। তখন আদিব মির্জা ওই মহিলাকে মেরে ফেলে এবং বাসায় এসে ঘুমন্ত আরিয়ানকে আদর করে দেয়। ছোটবেলার কাহিনী এখানেই শেষ হয় আরিয়ানের। আরিয়ান বড় হয়েছে এবং সে আরো বেশি উগ্র ও বদমেজাজি হয়ে গিয়েছে। তার যেটা পছন্দ হবে সেটা যদি তার না হয় তাহলে সেটা আর কারোরই হবে না। আরিয়ান নিতু নামের একটি মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। আজ অন্য একজনের সাথে তার বিয়ে হচ্ছে। সে দুষ্টু পানি খেয়ে পড়ছিল আর বলছিল, আমার ফিউচার নিয়ে আমি ভাবি না, আমি অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। এরপর আদিপ মির্জা সহ বিশাল এক সৈন্যদল অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে। এবার শাকিব খানের সেই মাথা নষ্ট করা লুক সামনে আসে। শাকিবের লুকের এক্সপ্রেশন সব তারিফ করতে আপনি বাধ্য হবেন। আরিয়ান সৈন্যদল নিয়ে একটা হেলিকপ্টারে উঠছিল আর বলে, শাহজাহান মমতাজের জন্য একটি তাজমহল বানাইতে পারে, আমি নিতুর জন্য 100টা তাজমহল বানাইতে পারি, আর সেই তাজমহল ভাঙ্গা চুরে কবর বানাইতে পারি। নিতুর জন্য সবকিছু বরবাদ করে দিতে পারি, আবার নিতু আমার না হইলে নিতুরও বরবাদ করে দিতে পারি। আরিয়ানের হেলিকপ্টার একটি পাহাড়ে ল্যান্ড করে, যেখানে ফারহানের সাথে নিতুর বিয়ে হচ্ছিল। নিতু আরিয়ানকে দেখে দাঁড়িয়ে যায় আর আরিয়ান সোজা নিতুকে গুলি করে দেয়। এরপর দেখা যায় নিতু হত্যার বিচারে দেশে তুমুল আন্দোলন শুরু হয়েছে। সবার একটাই দাবি, সেটা হচ্ছে আরিয়ানের ফাঁসি। কঠোর নিরাপত্তার মাধ্যমে আরিয়ানকে আদালতে আনা হয় এবং উকিল সাহেব আদালতে সবার সামনে বলতে শুরু করেন, আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। আপনি, আমি, আমরা সবাই জানি আরিয়ান একদিন প্রচন্ড নেশা করে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ তাকে থামানোর চেষ্টা করে, সিগন্যাল দেয়। আরিয়ান গাড়ি না থামিয়ে টান দিয়ে চলে যায়। তখন পুলিশ টিমও তার পিছু নেয়। একটা সময় পুলিশ তাকে ঘিরে ফেলে। আরিয়ানকে বের হতে বললে আরিয়ান ভিতর থেকে বলে, আমি বের হইলে তোকে পায়ের নিচে মাটি থাকবো না। অফিসার ভীষণ খেপে যায় আর আরিয়ানকে বের হতে বলে। পরে আরিয়ান যখন বের হয় পুলিশ অফিসার ভয় পায় এবং অফিসার নিজেই আরিয়ানকে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়। আবার আদালতের দৃশ্যে ফিরে যায়। উকিল সাহেব বলতে থাকেন, শুধুমাত্র আদিপ মির্জা যে ওনার বাবা, এই কারণেই ঢাকা শহরকে উনি নিজের বাবার সম্পত্তি মনে করেন। তখন আদিপ মির্জা দাঁড়িয়ে প্রতিবাদ করলে উকিল সাহেব বলে, দেখেন এভাবেই লাভ দিয়ে দাঁড়ায় বলেই আজ তার ছেলে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। উকিল সাহেব বলে, যাই হোক, এবার আসি আসামের চরিত্রে। ওনার চরিত্র তো একদম ফুলের মতো পবিত্র, ধুত্রা ফুলের মতো পবিত্র, যা গায়ে লাগলে চুলকানি শুরু হয়ে যায়। তেমনি আদিপ সাহেব হচ্ছে নারী দেখলেই তার ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। ঢাকা শহরের অভিজাত ক্লাবগুলোতে ওনার যাতায়াত। কোনো নারীকে ভালো লাগলেই টাকার বিনিময়ে হোক অথবা ক্ষমতার জোরে হোক তার সাথে খেলাধুলা করত। এরকম একটা ক্লাব থেকে নিতুর হত্যাকাণ্ডের গল্পে শুরু হয়। সেদিন আরিয়ান এক ক্লাবে হেডফোনে গানের তালে চিল করছিল আর টাকা ওড়াচ্ছিল। তখন নিতু দূরে দাঁড়িয়ে আরিয়ানকে দেখছিল। এরপর আরিয়ান যখন চলে যাচ্ছিল নিতু তাকে পিছন থেকে বারবার ডাকতে থাকে। আরিয়ান পিছনে তাকিয়ে নিতুকে দেখতেই তার চোখ আটকে যায় নিতুর দিকে। কথা বলার অনুমতি চায় নিতু। আরিয়ানের চোখের পলকই পড়ছিল না। নিতু বলে যে সে একটা কোম্পানিতে চাকরি করে, আজ কোম্পানির সাকসেস পার্টি করার জন্য তারা এখানে এসেছে। এর পাশাপাশি তিনি একটি চ্যারিটির সাথে যুক্ত আছেন। আমি লক্ষ্য করেছি যে আপনি ডান্স করার সময় প্রচুর টাকা ওড়াচ্ছিলেন। নিতু বলে, আমি চাই কিছু টাকা চ্যারিটিতে দান করুন, তাহলে অসহায় মানুষদের অনেক উপকার হবে। নিতু কথা বলে যাচ্ছে আর আরিয়ান নিতুর দিকে শুধু তাকিয়েছিল। জিল্লু এক ব্রিফকেস ভর্তি টাকা এনে নিতুকে দিয়ে দেয়। নিতু তো ভীষণ খুশি। এবার নিতুকে একটি দুষ্টু পানি দেয় আর নিতু সেটা ঢকঢক করে খেয়ে ফেলে। আরিয়ানের খুব তারিফ করতে থাকে, কিন্তু হঠাৎ করেই নিতু অজ্ঞান হয়ে পড়ে। জিল্লু বলে যে ওনার দিকে আপনার তাকানো দেখেই মিশিয়ে দিয়েছিলাম। আরিয়ান নিতুকে তার গাড়িতে তুলে নেয়। কিছু সময় পর নিতুর জ্ঞান ফিরে এবং বারবার বাড়ি যেতে চায়। আরিয়ান বোঝানোর চেষ্টা করে, বাড়িতেই যাচ্ছি। এরপর সে নিতুকে তুলে নেয় আর রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। কাজের মেয়েটা দুষ্টু কাজের চিন্তা করে আরিয়ানের মাকে ডাকতে থাকে। তখন আরিয়ান সাইলেন্ট থাকতে বলে আর খুব যত্ন করে নিতুর পায়ের জুতা খুলে দেয় এবং ঘুম পাড়িয়ে দেয়। পরদিন আরিয়ান নিতুর অফিসে যায় এবং নিতু তাকে দেখে খুব খুশি হয় আর বলে, আরে আমি তো আপনার কথাই ভাবছিলাম, আপনি চ্যারিটির বাচ্চাদের জন্য এতগুলো টাকা দিয়েছেন, যদি একবার ওদের সাথে দেখা করেন ওরা খুব খুশি হবে। এরপর তারা চ্যারিটিতে যায় এবং সেখানে বাচ্চাদের সাথে আনন্দ করে, কিন্তু আরিয়ানের নজর শুধু নিতুর দিকেই থাকে। সন্ধ্যায় আরিয়ান নিতুকে পৌঁছে দেয় এবং নিতুকে কিছু গিফট দেয়। নিতু বাসায় ঢোকার সময় দারোয়ান তাকে বলে, ম্যাডাম আপনি যে তার সাথে ঘোরেন, আপনি কি জানেন এই আরিয়ান মির্জা কতটা জাউরা? তখনই ইউটিউবে সার্চ দিয়ে দেখে এমন কোনো অকাম নাই সে করে নাই। অফিসে দাঁড়িয়ে নিতু ইউটিউবে আরিয়ানের খবর দেখছিল। তখন আরিয়ান চলে আসে। নিতুর হাত থেকে মোবাইলটা পড়ে যায়। আরিয়ান তাকে নতুন একটি ফোন এবং ব্র্যান্ড নিউ কার গিফট করে। এরপর একদিন অফিস চলাকালীন সময়ে আরিয়ান নিতুকে নিয়ে যেতে চায়। তখন অফিসের বস
শুধু চেয়েই থাকে কিন্তু কিছুই বলতে পারে না। আরিয়ান নিতুকে নিয়ে একটি ফ্ল্যাটে যায়, যে ফ্ল্যাটে আরিয়ান নিতুর জন্য কিনেছিল, বিশাল আলিশান একটি ফ্ল্যাট। নিতু শুধুই অবাক হয়ে দেখছিল এতক্ষণ। আরিয়ানের অফিস থেকে ফোন করে আরিয়ানের মামাকে বলা হয় আরিয়ান একটি ওডি কার ও একটি ফ্ল্যাট কিনেছে। মামা রেগে জিজ্ঞেস করে কার নামে কিনেছে। যখন সে জানতে পারে সে নিতু নামে একটি মেয়ের নামে ফ্ল্যাট কিনেছে, তখন সে তেলে বেগুনে জ্বলে ওঠে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনার কষ্টটা আমি বুঝি স্যার, টাকা পয়সা খরচের ব্যাপারে আপনি খুবই কিপটে, টাকা খরচ হবে বলে আপনি এখনো বিয়েই করেন নাই। আরিয়ানের মামার স্বপ্ন যে আরিয়ান তো নেশা পানি করে আর আরিয়ানের বাবার মৃত্যুর পর সব সম্পত্তি তারই হবে, তাই সে নিতুকে শেষ করে দেওয়ার প্ল্যান করে। আরিয়ান নিতুকে নিয়ে পার্কিং লট দিয়ে যাচ্ছিল, তখন সে বুঝতে পারে আশেপাশে কেউ তাকে আক্রমণ করার চেষ্টা করছে। নিতুকে গাড়িতে রেখে সবাইকে নির্মম ভাবে মেরে ফেলে। গাড়িতে বসে নিতু সবই দেখছিল আরিয়ান কতটা ভয়ঙ্কর। কোম্পানির মালিক আতিফ মির্জার কাছে আরিয়ানের কথা সব বলে। তখন আরিয়ানের বাবা তার মামাকে ফোন দিয়ে বলে আরিয়ান একটি মেয়েকে পছন্দ করে, মেয়েটির জন্য কোম্পানির অনেক লস হচ্ছে, তোমার কাছে লোকটাকে পাঠাচ্ছি, 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও। কথা শুনে মামার মাথা তো পুরাই আগুন, কিন্তু কিছুই করার নেই। মামা ওই লোকটিকে একটা চেক দেয়। তখন লোকটা চেকের বদলে ক্যাশ চাইলে মামা নিজেকে কন্ট্রোল করতে পারে না, লোকটাকে আচ্ছা মতো কালানি দেয়। আর লোকটা গিয়ে নিতুকে গালমন্দ করে, নিতুকে চাকরিকে বরখাস্ত করে দেয়। এ কথা জানতে পেরে আরিয়ান সোজা অফিসে চলে আসে এবং বসের রুমে ঢুকেই তাকে কিছু কেলানি দিয়ে অফিসের সবার সামনে দিয়ে ডগের মতো করে নিয়ে গিয়ে একদম নিতুর পায়ের কাছে ফেলে দেয়। তখন বলে, আমার বাপের কাছে বিচার দিছ, সেদিন কিছুই বলি নাই, কিন্তু আজ যদি ও তোর ক্ষমা না করে তাহলে তোর আর ক্ষমা নাই। নিতু লোকটাকে তুলে লোকটার কাছে ক্ষমা চায়, কারণ আরিয়ান তার সাথে যা যা করে তার জন্য শুধু সেই নয়, কোনো কোম্পানি সেটা সহ্য করবে না। লোকটা চলে গেলে নিতু রেগে গিয়ে বলে, আচ্ছা আপনি কি চান বলেন তো, আমাকে বিছানায় নিতে চান? তখন এক্ষুনি চলেন। আরিয়ান ধমক দিয়ে বলে, কি বলো তুমি? আমি যদি এগুলো চাইতাম তাহলে প্রথম দিনই সব করতে পারতাম। আমি তোমাকে ভালোবাসি, তোমার পাগলের মতো ভালোবাসি। নিতু বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আমি কেন? আপনাকে তো কোনো রাস্তার মেয়েই ভালোবাসবে না। আপনার সব আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো মানুষত্ব। আপনার সাথে কে সংসার করবে শুনি? সারাদিন করেন নেশা। আর আমি কিছু না বলে চলে যায়। বাসায় গেলে তার প্রচুর নেশা চাপে, পাগলের মতো করতে থাকে। জিল্লু তার সামনে নেশা দিলে সে জিল্লুকে মারার জন্য পিছু নেয়। জিল্লু কেন তার সামনে এগুলো দিল? জিল্লু বলে, এটা এভাবে ছাড়তে পারবেন না, ছাড়তে হলে রিহাবে যেতে হবে। এবার আরিয়ান রিহাবে যায়, মেডিকেল ফর্মে স্বাক্ষর করে। রিহাবের দিনগুলো খুবই কষ্টে কাটতে থাকে। আরিয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে মাথা ঠুকতে থাকে, অনেক অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জিল্লুকে বলে, উনি তো ওনার বাবাকে জানাইতে মানা করছে, এখন আমরা কি করব? জিল্লু নিতুকে খবর দেয়। নিতু আসে, আরিয়ানের কষ্টটা নিজের চোখে দেখে। আরিয়ানের পাশে বসে বলে, তুমি আমার জন্য এগুলো করছো, এই জার্নিতে আমিও তোমার সাথে আছি। ধীরে ধীরে আরিয়ান সুস্থ হয়ে ওঠে। একদিন রেস্টুরেন্টে বসে নিতু আরিয়ানকে সারপ্রাইজ দিতে চায়। নিতুর হাতের রান্না করা পায়েস, যেটা আরিয়ানের খুবই পছন্দ। এ সময় আরিয়ানের এক আগের নাগিন চলে আসে। আরিয়ান উঠে তার সাথে হাই হ্যালো করে, আর এতেই নিতু রেগে যায় আর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরিয়ান বাইরে থেকে নিতুকে ডাকতে থাকে, কিন্তু নিতু দরজা খুলে না। এ সময় আরিয়ান নিজের পিস্তল মাথায় ঠেকায় আর বলে, দরজা না খুললে আমি কিন্তু শুট করে দেব। আর আরিয়ান সত্যি শুট করে। নিতু দরজা খুলে দৌড়ে আসে এবং এসে দেখে যে আরিয়ান সুস্থ আছে। আরিয়ান হেসে বলে, আমি জানতাম ভয় না দেখাইলে তুমি দরজা খুলতা না। নিতু রেগে গিয়ে বলে, তুমি আর কখনো আমাকে এইভাবে ভয় দেখাবা না। আমি এসব সহ্য করতে পারি না। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। সেদিন আরিয়ানের দাদির জন্মদিনে আরিয়ান নিতুকে নিয়ে তার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আরিয়ানের মামা এক নেতার ছেলে প্রিন্সের সাথে কথা বলছিল। তখন আরিয়ান আর নিতু সেখানে মামার সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয়। তখন প্রিন্স নিতুকে হাক করার জন্য এগিয়ে আসে। নিতু না করে সালাম দেয়। তখন প্রিন্স নিতুকে অপমান করে। আরিয়ানের মাথা গরম হয় এবং সে প্রিন্সকে বলে, তুই যদি গেস্ট না হইতি তাহলে তোর মাথা আজকে আলাদা করে ফেলাইত। আরিয়ান চলে যাচ্ছে। তখন প্রিন্স ডাক দিয়ে বলে, আমি নাভিদ খানের ছেলে প্রিন্স। আমি যদি হিসু করে দেই তাহলে এরকম 4-5টা মেয়ে এমনিতেই ভাইসা যাইব, আর তুই এরকম আনকালচার মেয়ের জন্য আমাকে ইনসাল্ট করলি। এরপর একদিন প্রিন্স একটি ক্লাবে চিল করছিল। তখন আরিয়ান সেখানে যায় আর প্রিন্সকে ধরে পিটানি দেয়। তারপর প্রিন্স যেটা করার কথা বলেছিল আরিয়ান তার মুখের উপর হিসু করে দেয়। এই অপমান প্রিন্স সহ্য করতে না পেরে বাবাকে বলে, আমাকে এত বড় অপমান করলো, আমি কিছুই করতে পারি নাই, তুমি এখনই ভাইয়াকে দেশে আসতে বলো। নাভিদ খান বলে, তোর ভাই যে কতটা ভয়ানক তা তো আমি জানি, এই জন্যই তো দেশে আসতে বলি না। ও দেশে আসলে আদিপ মির্জার পরিবারকে কুচুকাটা করে ফেলবে। প্রিন্সের বড় ভাই হলো যিশু সেন, মুভিতে তার নাম ফারহান। একদিন ফারহান একটি থানায় হামলা করেছিল আর থানার সব পুলিশকে মেরে ফেলছিল। তখন তার বাবা ফারহানকে অনুরোধ করে বিদেশে চলে যাওয়ার জন্য। বাবার অনুরোধে ফারহান বিদেশে চলে যায়। তারপর তার বাবা তাকে দেশে ফেরার বিরুদ্ধে রেস্ট্রিকশন দিয়ে দেয়। নাভেদ খান প্রিন্সকে ধৈর্য ধরতে বলে, সময়ের জন্য অপেক্ষা করতে বলে। এর মধ্যে আরিয়ানের মামা সেখানে চলে আসে। নাভেদ খানকে বলে, সবকিছু ওই মেয়েটার জন্য হয়েছে, এক কাজ করেন, আমি ওই মেয়েটাকে শেষ করে দিচ্ছি, আপনি আদিপ মির্জা আর আরিয়ান মির্জাকে শেষ করে দেন। নিতু একটা শপিং মলে শপিং করতে যাচ্ছিল। তখন দূর থেকে একটা স্নাইপার শুট করে। খবর পেয়ে আরিয়ান পাগলের মতো ছুটে আসে। নিতুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আরিয়ানের চোখ পড়ে সিসি ক্যামেরার দিকে। চিল্লুকে বলে, খুঁজা বার কর আর আমার কোর্টে নিয়ে আয়। ডাক্তার জানায় নিতুর অপারেশন সাকসেস হয়েছে, এখন সে ভালো আছে। এদিকে নিতুকে যে দুজন শুট করেছিল তাকে ধরে আনা হয়। একজনকে শুয়ে বেঁধে রাখা
হয়। অন্য একটি ছেলে প্রাণ ভিক্ষা চাইছিল। তখন ছেলেটি বলে আরিয়ানের মামা এই কাজটি করতে বলেছে। আরিয়ান ছেলেটাকে মেরে ফেলে। আরিয়ানের মামাকে ডেকে পাঠায়। আরিয়ান বলে যে এতদিন তো শুনছি মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে, এখন তো দেখি তুমি আমার সবচেয়ে বড় বিপদ। বাবার বিজনেসের টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় বানাইছো, আমি কিছুই বলি নাই, কারণ ওইটা আমার কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু এখন যে জায়গায় হাত দিছো মামা, এটা তো আমার কাছে বড় ম্যাটার। মামা মাফ চাইতে থাকলেও আরিয়ান তাকে মেরে ফেলে। জানাজার সময় আরিয়ানের বাবা জানতে পারে মামাকে আরিয়ানই মেরেছে। আরিয়ান বাবাকে বলে যে মামা যা করেছিল ঠিক করে নাই, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আদিপ মির্জা আর কিছুই বলে না, শুধু বলে যে মেয়েটাকে নিয়ে আয়। পরের দিন আরিয়ান খুশি হয়ে মেয়েকে নিয়ে আসে। বাড়িতে অনেক বড় আয়োজন করা হয়। নিতুকে সবার খুব পছন্দ হয়। আদিপ মির্জা সেখানে আসে আর নিতুকে হাই বলে। এবার নিতু আদিপ মির্জার দিকে তাকিয়ে খারাপভাবে একটি গালি দেয়। আদিপ মির্জা বুঝতে পারলে নিতু চিৎকার করে আবার গালি দেয়। সবাই তো চমকে ওঠে। এবার নিতু একটা সিগারেট জ্বালায়। আরিয়ান নিতুকে বোঝানোর চেষ্টা করে বলে তুমি এটা কি করছো, উনি আমার বাবা। নিতু বলে যে আমারও তো বাবা ছিল। কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। মধুপুর গ্রামের এক গরিব বাবা, তার 2টি মেয়েকে নিয়ে খুব সুখে দিন কাটছিল। অন্যদিকে সেই সময় চলছিল রাজনৈতিক অস্থিরতা। আরিয়ানের বাবা যে দল করত সেই দলের নেতাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। এই দলের নেতারা সবাই বসে একটা সিদ্ধান্ত নেয়, নিজেদের দলকে বাঁচানোর স্বার্থে বিরোধী দলের জনসভায় উড়িয়ে দেওয়া হবে এবং প্ল্যান মতো তাই করা হয়। দোষীদের গ্রেপ্তারের জন্য সারা দেশে হইচই পড়ে যায়। আরিয়ানের বাবা তখন মিডিয়ায় বলে যে খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে। তার দলের সবাই বসে একটা পরিকল্পনা করে যে মধুপুর গ্রামের কোন এক নিরীহ মানুষকে ধরে আনা হবে এবং তাকে এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হবে। সেদিন পুলিশ রমিজ মিয়ার বাড়িতে গিয়ে নিতু আর মিতু 2 বোনের সামনে থেকে রমিজ মিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, কিন্তু তারা জানেও না তাদের অপরাধ। নিতু আর মিতু তারা এক প্রতিবেশী চাচার কাছে তার বাবাকে ছাড়ানোর জন্য কান্নাকাটি করে। তখন চাচা বলে তোমাদের বাবা খুব বড় মামলায় ফেসে গেছে, তাকে একজনই বাঁচাতে পারে। সে আদিপ মির্জার অফিসে চাকরি করত। আদিপ মির্জা চাইলে তার বাবাকে বাঁচাতে পারে। নিতুর বোন আদিপ মির্জার কাছে গিয়ে কান্নাকাটি করে। তখন আদিপ মির্জা মিতুর দিকে খারাপ নজরে তাকায় এবং সে মিতুকে প্রস্তাব করে তার সাথে এক রাত খেলাধুলা করতে হবে, তাহলে তাদের বাবাকে ছেড়ে দিবে। নিরুপায় হয়ে মিতু সেদিন আদিপ মির্জার প্রস্তাবে রাজি হয়। পরের দিন ভোরবেলা নিতু ঘুম থেকে উঠে তার বোনকে ফ্যানের সাথে ঝুলতে দেখে। ওইদিকে আদালতে তার বাবা দোষী সাব্যস্ত হয় এবং তার ফাঁসির আদেশ হয়। নিতু বলে তোমার বাবার জন্য সেদিন আমার পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে, এবার তোমার বাবার ধ্বংস হবার পালা। কারণ আমি এটা বুঝে গেছি তোমার বাবার উইক পয়েন্ট হচ্ছে তুমি আর তোমার উইক পয়েন্ট হচ্ছি আমি। আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটা ধ্বংস হয়ে যাবে, আর তোমার লাইফ ধ্বংস হলে তোমার বাবার লাইফটাও ধ্বংস হয়ে যাবে। সেদিন রাতে হঠাৎ করে আরিয়ান তার বাবার হাত ধরে বেরিয়ে যায়। আরিয়ান বাবাকে সরি বলতে বললে আদিপ চুপ করেছিল। তখন আরিয়ান এক ধমক দেয়। আদিপ মির্জা সরি বলে ক্ষমা চায় আর বলে যে সেদিন তার হুঁশ ছিল না। আরিয়ান জিল্লুরকে ডাক দিয়ে বলে সব নেতাগুলোকে এক জায়গায় কর, সবাইকে এক জায়গায় করে ইচ্ছামতো দুষ্টবানি খাওয়ানো হয়। এরপর মেশিন গান নিয়ে ফায়ার করা শুরু করে আর জিল্লুকে বলে গেট বন্ধ করতে। টিভি নিউজে বলা হয় একটা সুইমিং পুলে 5 মন্ত্রী সহ 22 জনের দেহ পড়ে আছে। একজন মহিলা মন্ত্রী আদিপ মির্জাকে ফোন করে বলে এবার তার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না। তখন আদিপ মির্জা বলে আমার ছেলে আমার পৃথিবী, পৃথিবীর সমস্ত জায়গায় হাত দেওয়া গেলেও এই পৃথিবীর গায়ে হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনার এমন জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওইদিকে প্রিন্স রাগে গজগজ করছিল আর বলছিল সেদিন আরিয়ান আমার মুখে হিসু করে দিয়েছিল, আজ আমার বাবাকে মেরেছে, সে আরিয়ানকে ছাড়বে না। প্রিন্স বিদেশে থাকা তার ভাই যিশু সেন অর্থাৎ ফারহানকে ফোন দেয়। ওদিকে আরিয়ান নিতুর বাসায় আসে আর বলে যে সবাইকে শেষ করে দিছি। নিতু হাসতে হাসতে বলে তুমি কি ভাবছো একে একে সবাইকে শেষ করবা আর আমি তোমাকে ভালোবাসবো? এবার আরিয়ান রেগে যায় আর বলে তুই কি মনে করছিস আমি তোর জন্য পাগলামি করতেই থাকবো আর তুই আনন্দ পাইতেই থাকবি? আমি তোরে ভালোবাসছি 1 সেকেন্ডে আর তোকে ছাড়তে লাগবে 9 সেকেন্ড। আরিয়ান নিতুকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। তখন নিতু দৌড়ে আসে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না। যখন তুমি আমার কাছে ছিলে তখন আমি বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি তুমি আমার কি। আরিয়ান নিতুকে ক্ষমা করে দেয়। তখনই নিতু আবার হেসে উঠে আর একটু আগে আরিয়ান যা বলছিল তাই বলে আরিয়ানকে ব্যঙ্গ করতে থাকে এবং বলে যে দেখলে তো আমার 1 সেকেন্ডের অভিনয়ে তুমি কেমন গলে গেলে। আরিয়ান নিতুর গালে একটি থাপ্পড় মারে আর মিডিল ফিঙ্গার দেখিয়ে একটা পচা কথা বলে চলে যায়। ওইদিকে ফারহান দেশে চলে আসে আর ছোট ভাই প্রিন্সকে জড়িয়ে ধরে বলে যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কাউকে ছাড়বে না, সবাইকে মেরে উপরে পাঠিয়ে দিবে। এদিকে আরিয়ান আবারও আগের খারাপ অভ্যাস শুরু করে দিয়েছে। জিল্লু বলে আপনি 2 দিন অজ্ঞান হয়ে পড়েছিলেন, এভাবে চলতে থাকলে তো আপনি মারা যাবেন। আর কার জন্য মারা যাবেন? যে মেয়ে আপনাকে ভালোই বাসে না। আরিয়ান তখন বলে আমি যদি না বাঁচি তাহলে কাউকেই বাঁচতে দিব না। আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর ফারহানের লোকেরা আগে থেকেই গাড়ি রেডি করে রেখেছিল। আরিয়ানের গাড়ি একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। আরিয়ান গাড়ির নিচে পড়ে থাকে। তখন ফারহান সামনে এসে বলে এটা তো শেষ, এবার নিতুকে খুঁজে বের কর। আরিয়ানকে হাসপাতালে নেওয়া হয়
ডাক্তার অপারেশন শেষ করে বলে তার সুস্থ হতে সময় লাগবে আর চেহারাটা একটু বদলে যেতে পারে। এদিকে ফারহানের লোকেরা নিতুকে খুঁজে পায় না। বেশ কয়েক মাস যাওয়ার পর আরিয়ানের ব্যান্ডেজ খোলা হয়। আরিয়ানের চেহারায় অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে একদিন নিতু রাস্তা দিয়ে যাওয়ার সময় ফারহানের লোকেরা তাকে তুলে নিয়ে যায়, কিন্তু ফারহান নিতুকে দেখার পর চোখ ছড়াতে পারে না। সে নিতুকে বিয়ে করতে চায়। কথা শুনে প্রিন্স রেগে গিয়ে বলে, এই মেয়ের জন্য আরিয়ান আমার মুখে হিসু করে দিয়েছে, আমার বাবাকে মেরে ফেলেছে, আর তুমি ওকে বিয়ে করতে চাও? ফারহান বলে যে এই মেয়ের জন্য একজন না হাজার জনকেও মারা যায়। সারা জীবন এত মেয়ে দেখেছি কিন্তু ওর মতো দেখি নাই। ওকে দেখার পর থেকে আমার বুকের বাম পাশটা চিনচিন করছে। ফারহান প্রিন্সকে বলে বিয়ের ব্যবস্থা করতে। জিল্লু আরিয়ানকে খবরটা দিয়ে দেয় নিতে। এরপরই আরিয়ান দলবল নিয়ে বেরিয়ে পড়ে। যে দৃশ্যটা আমরা শুরুতেই দেখেছিলাম। কাজী সাহেব নিতুকে কবুল পড়াবে ঠিক তখনই আরিয়ান হেলিকপ্টার থেকে নামে, একে একে সবাইকে শেষ করে সামনে আগাতে থাকে। নিতু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। আরিয়ান প্রিন্সকে উপরে পাঠিয়ে দেয়। সবশেষে সামনে আসে ফারহান, কিন্তু সে আরিয়ানের সামনে দাঁড়াতেই পারে না, তাকে একদম আগুনে জ্বালিয়ে দেয়। এবার শুধু নিতু ফারহানকে জড়িয়ে ধরে। এটাও কি তার অভিনয় কিনা কিছুই বোঝা যায় না। আরিয়ান বলতে থাকে, আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, শুধু তোর প্রেমে পড়েছি। কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই, কিন্তু তোর মায়ায় পড়ছি। কোনোদিন কোনো মেয়ের নিয়ে স্বপ্ন দেখি নাই, শুধু তোর নিয়ে স্বপ্ন দেখছি। আর তুই আমার স্বপ্নগুলোর ভেঙ্গা চুরে চুরমার করে দিলি। এখন তুই আরেকজনের সাথে সংসার করবি, আর আমি তোরে বাঁচায় রাখবো ভাবছস? আরিয়ান নিতুকে গুলি করে। নিতু পড়ে যায় আর বলে, যা করছো ভালোই করছো, আমি এটাই চেয়েছিলাম। নিতু এবার তার ভিতরে থাকা আরিয়ানের জন্য ভালোবাসার কথাগুলো বলে। যখন আরিয়ান রাগ করে চলে আসতো, নিতু আড়ালে তার জন্য কান্না করতো। আরিয়ান যখন হাসপাতাল ছিল, নিতু তাকে লুকিয়ে দেখতে যেত, নামাজ পড়ে দোয়া করতো। আরিয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে জিল্লুকে ডেকে বলে, জিল্লু তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর। কিন্তু নিতুকে হেলিকপ্টারে ওঠানোর আগেই নিতু উপরে চলে গেছে। এই ঘটনার পর আরিয়ান নিজেই থানায় গিয়ে ধরা দেয়। আরিয়ানের পক্ষে উকিল আদালতের সামনে আরিয়ানকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু আরিয়ান নিজেই আদালতের সামনে সব স্বীকার করে। আদালত আরিয়ানের ফাঁসির আদেশ দেয়। এবার আর আদিব মির্জা ছেলেকে বাঁচাতে পারে না। রাত 12টায় আরিয়ানকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, আর বাইরে আদিব মির্জা নিজেই নিজের মাথায় পিস্তল ঠেকায়। আর এখানেই শেষ হয় বরবাদ। মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন সব মুভির আপডেট পেতে চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব